মাই ডিয়ার স্টুডেন্ট, গোল ফিজিক্স ইউটিউব চ্যানেলে আমি এজি স্যার আলোচনা করছি আলোক বিজ্ঞানের মূলত রিফ্লেকশন, রিফ্রাকশন এবং ডিসপারশনের উপর কিছু এমসিকিউ নিয়ে। প্রথমেই যে এমসিকিউটি আছে, এ ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট অবতল দর্পণের মেরুতে সূর্য থেকে আগত রশ্মি থিটা কোণ করে সূর্যের ব্যাস ক্যাপিটাল ডি, দর্পণ কর্তৃক গঠিত সূর্যের প্রতিবিম্বের ব্যাস কত হবে, এটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে অবতল দর্পণ এরকম আছে। এই অবতল দর্পণের মেরু, মেরু বলতে এই অংশটাকে বোঝায় মিড পয়েন্ট। অবতল দর্পণ এটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ বলে। সূর্য অনেক দূরে আছে, আমরা ধরে নেব ইনফাইনাইট ডিস্টেন্সে আছে ওই মেরু থেকে। এইভাবে একটা কোণ উৎপন্ন করেছে। এই কোণটার ভ্যালু থিটা রেডিয়ান দেওয়া আছে, এটা থিটা। সূর্যের ব্যাস এইটা হচ্ছে ডি, এটা ডি। তাহলে প্রতিবিম্বটা এইরকম একটা জায়গাতে হবে। সেটা অবশ্যই কোথায় গঠিত হবে? সূর্য যদি এই দর্পণ থেকে অসীম দূরত্বে থাকে তাহলে প্রতিবিম্বটা ফোকাসে গঠিত হবে। ফোকাসে, এটা আমরা জানি, অসীম দূরত্ব থেকে আলো এলে ফোকাসে প্রতিবিম্ব হয়। তাহলে এখানে ফোকাসে প্রতিবিম্ব গঠিত হবে। তার মানে এইখান থেকে মেরু পর্যন্ত দূরত্ব, এই জায়গা থেকে মেরু পর্যন্ত দূরত্ব, এটা যদিও আমরা প্রতিবিম্ব দূরত্ব ভি দিয়ে লিখি, এই দূরত্বটাকে, এটা ভি সমান এক্ষেত্রে হবে এফ, ফোকাস দূরত্ব। আর এখানে বস্তু দূরত্ব কোনটা? এইখান থেকে এটা হচ্ছে ইউ এখানে অনেক দূরে আছে। তাহলে আমরা এক্ষেত্রে লিখতে পারি এটা থিটা কোণ, রেডিয়ানে আছে যেহেতু, ডি সমান ইউ ইন্টু থিটা, এই ফর্মে লেখা যাবে। আবার আমরা যদি বিবর্ধন গুণাঙ্ক এম সমান এভাবে লিখি, এম সমান হয় কি ভি বাই ইউ। এক্ষেত্রে ভি সমান বললাম এফ, আর এটা আছে ইউর জায়গায় আমরা এখান থেকে যে মানটা পাচ্ছি ডি বাই থিটা বসিয়ে দেব। তাহলে ডি বাই থিটা, বা এম সমান হচ্ছে এটা এফ থিটা বাই ডি। আবার এম এর যে ডেফিনেশন, বিবর্ধন গুণাঙ্ক এম এর যে ডেফিনেশন, এটা সমান জানি আমরা এই যে প্রতিবিম্বের যে ব্যাস, এটাকে যদি স্মল ডি ধরি, প্রতিবিম্বের ব্যাস ডিভাইডেড বাই বস্তুর ব্যাস, এখানে মানে প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা যেমন ছিল ডেফিনেশনে, এখানে তাহলে ব্যাস দিয়ে আমি বলে দিতে পারি এটা। তাহলে এম একবার এদিক দিয়ে বলছি, একবার এটা বলছি। তাহলে এই দুটোকে যদি আমরা কম্পেয়ার করি, এটা 1 আর এটা 2 ফর্মে ধরে নিয়ে যদি কম্পেয়ার করি, তাহলে ডি বাই ক্যাপিটাল ডি ইকুয়াল টু এফ থিটা বাই ডি। ডিটা কেটে গেল, তাহলে ডি ইকুয়াল টু হবে এফ থিটা। তাহলে প্রতিবিম্বের ব্যাস কত হবে? এফ থিটা হবে। তাহলে এখানে যে অপশানগুলো দেওয়া আছে তার মধ্যে 3 নম্বর অপশানটার সঙ্গে মিলছে, এটাই হবে। নেক্সট, একটি অবতল দর্পণের ফোকাস থেকে 4 সেন্টিমিটার দূরে একটি বস্তুকে রাখা আছে। অবতল দর্পণ, তার ফোকাস। অবতল দর্পণ এটা মেরু, আমি ধরলাম ফোকাসটা এরকম একটা জায়গাতে আছে, এটা ফোকাস। অবতল দর্পণের ফোকাস থেকে 4 সেন্টিমিটার দূরে একটি বস্তুকে রাখা আছে। এইখান থেকে এই দূরত্বটা, এটা হচ্ছে 4 সেন্টিমিটার, এইখানে বস্তুটি আছে। ফলে দর্পণের ফোকাস থেকে 9 সেন্টিমিটার দূরে একটি সদ্বিম্ব গঠিত হয়েছে। ফোকাস থেকে 9 সেন্টিমিটার দূরে এইখানে ধর একটা সদ্বিম্ব গঠিত হয়েছে, এটা ফোকাস, এটা হচ্ছে 9 সেন্টিমিটার এটা। তাহলে এই দূরত্বটা হচ্ছে ফোকাস দূরত্ব। দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত হবে এটা নির্ণয় করতে হবে। তাহলে এক্ষেত্রে ইউ সমান তাহলে এখানে এফ আর এটা 4, এই দুটো যোগ হবে, এফ প্লাস 4 এত সেন্টিমিটার।
যদি সাইনের কথা বিবেচনা করো, এটা যেহেতু বাম দিকে তাহলে মাইনাস সাইন। এবারে ভি, ভি সমান কত আছে, এটাও তো এফ, তাহলে এফ প্লাস 9, এফ প্লাস 9 মাইনাস সাইন এত সেন্টিমিটার। আর আর এই দর্পণের ফোকাস দূরত্ব, এই দর্পণের ফোকাস দূরত্বকেও আমরা নেগেটিভ সেন্সে ধরবো। তাহলে দর্পণের যে সমীকরণ ছিল 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f, তাহলে এটার ভ্যালু কত বসবে, 1/-f প্লাস 9, এটা হবে প্লাস 1/-f প্লাস 4। আর অবতল দর্পণের ক্ষেত্রে f তো ইটসেলফ নেগেটিভ, তাহলে এটা মাইনাস, তাহলে অলরেডি সব প্লাস হয়ে যাবে। তাহলে সবগুলো যদি প্লাস হয়ে যায় তাহলে আমরা কি লিখব এখন, और এটা হবে f প্লাস 9 ইন্টু f প্লাস 4 ইকুয়াল টু, সবগুলো মাইনাস সাইনকে তুলে দিয়েছি, তাহলে তো এটাই থাকছে, তাহলে উপরে থাকছে f প্লাস 4 প্লাস f প্লাস 9 ইকুয়াল টু 1/f। বা এটাকে আমি সমাধান করি, তাহলে কত হবে, এটা হবে 2f প্লাস 13, 2f প্লাস 13 একবার করে দিচ্ছি, তাহলে 2 কোনাকুনি গুণ করলে 2f স্কোয়ার প্লাস 13f ইকুয়াল টু, ওটা হবে f স্কোয়ার প্লাস 9 4 13, 13f প্লাস 9 4 36 এটা দাঁড়াবে। তাহলে 13fটা বোথ সাইডে চলে যাবে এটা, তাহলে একদিকে যদি আনি এফ স্কোয়ারগুলোকে, তাহলে এফ স্কোয়ার ইকুয়াল টু 36, এফ ইকুয়াল টু 6, এফ ইকুয়াল টু 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। তাহলে ফোকাস দৈর্ঘ্য এখানে 6 সেন্টিমিটার। এখানে যেহেতু মাইনাস সাইন আমি এখানে ধরে নিয়েছি, তার কারণে এখানে প্লাস দিয়ে উত্তর এসছে, না হলে মাইনাস দিয়ে আসতো, তো আমার ওটা দেখার দরকার নেই, আমি মাইনাস দিয়ে ধরে নিয়েছি যেহেতু, তাহলে 6 সেন্টিমিটার শুধু ভ্যালুটাই বলবো। এখানে যেহেতু ভ্যালুগুলো দেওয়া আছে তাহলে ভ্যালুগুলোই বলবো। দিক বলতে এখানে উল্টা দিকে, মানে দর্পণটার এই দিকে পিছনের দিকে থাকছে, অ্যাকচুয়ালি সামনের দিক বলতে এটা পজিটিভ দিক হিসাবে ধরা হয়, এক্ষেত্রে এই দিকেই আছে 6 সেন্টিমিটার, এটাই সঠিক উত্তর। নেক্সট, একটি উত্তল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বের বিবর্ধন m দিয়ে লেখা হয়, m সমান 1/p। যদি দর্পণের ফোকাস দৈর্ঘ্য f হয় তাহলে বস্তু দূরত্ব কত হবে? তাহলে উত্তল দর্পণটা এরকম ব্যাপার, এর এই দিকে ফোকাসটা থাকে। তো এক্ষেত্রে প্রতিবিম্বের বিবর্ধন, এক্ষেত্রে কোনো বস্তুর যে প্রতিবিম্ব হয় সেটা অসৎ প্রতিবিম্ব এদিকে ছোট করে দেখা যায়। তাহলে এক্ষেত্রে বস্তু দূরত্ব হচ্ছে এইটা ধরা হয়, আর প্রতিবিম্ব দূরত্ব বলতে এইটা। তাহলে এক্ষেত্রে এটা হবে v/u, মাইনাস সাইন, কারণ u নেগেটিভ v পজিটিভ, তাহলে একটা নেগেটিভ অন্যটা পজিটিভ হলে এটা সামনে একটা মাইনাস সাইন থাকছে, এটা ইকুয়াল টু 1/p। আর দর্পণের ক্ষেত্রে সাধারণ যে সমীকরণ সেটা আমরা জানি, সেটা কত হবে, এখানে একটি উত্তল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বের বিবর্ধন 1/p। যদি দর্পণের ফোকাস দৈর্ঘ্য f হয় তাহলে বস্তু দূরত্ব কত হবে, এটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে আমরা দর্পণের যে সাধারণ সমীকরণ 1/v 1/u ইকুয়াল টু 1/f। আচ্ছা, এখানে সরাসরি যে v/uর মানটা বসাতে চাইছি, তাহলে v/uর মান বসাতে চাইছি, তাহলে এটাকে আমি যদি u দিয়ে গুণ করে দিই তাহলে কি হবে, और 1/ এটা যদি u দিয়ে গুণ করি তাহলে এটা v প্লাস 1 ইকুয়াল টু u/f। এটা কেন, এখানে বস্তু দূরত্ব বের করতে চাইছি, ইউর মান বের করতে চাইছি, তাই ইউ দিয়ে গুণ করছি, কারণ এইদিকে ইউটা থেকে যাবে, তাহলে ইউর মানটা বেরিয়ে আসবে। তাহলে এটাকে আমি কিরকম লিখবো, এটা v/u সমান 1/p, তাহলে u/v সমান অনলি p হবে,
উইথ এ নেগেটিভ সাইন +1 ইকুয়াল টু u/f। তাহলে এখান থেকে u সমান কি হবে, f ইন্টু 1 মাইনাস পি, এটা f ইন্টু 1 মাইনাস পি। তাহলে এটা উত্তর হবে এই প্রথমেরটা, f ইন্টু 1 মাইনাস পি, এই ফর্মেই উত্তর আছে। নেক্সট প্রবলেম দেখো, একটি উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্য f, তার সামনে মেরু থেকে f দূরত্বে একটি বস্তু রাখা হলে তার প্রতিবিম্বের দূরত্ব কত হবে। একটি উত্তল দর্পণ এইভাবে আছে, যার ফোকাস দূরত্ব বলতে এই দূরত্ব, এইটা হচ্ছে ফোকাস, এইটা হচ্ছে f। তার সামনে মেরু থেকে, মেরু বলতে কোনটা, এই বিন্দুটা, f দূরত্বে একটি বস্তু রাখা হলো, এটাও f দূরত্বে একটা বস্তু আছে, এই দূরত্বটা f। তাহলে এখানে u সমান মাইনাস f, আর তার প্রতিবিম্বের দূরত্ব কত হবে, তাহলে v সমান কত হবে বের করতে হবে। আর এখানে ফোকাস দূরত্ব তো f দেওয়া আছে, তাহলে সমীকরণ 1/v 1/u ইকুয়াল টু 1/f, বা 1/v সমান 1/f মাইনাস 1/u, বা 1/f, ইউর জায়গায় কত বসবে, মাইনাস f বসবে, তাহলে এটা প্লাস হয়ে যাবে, f সমান 2/f, তাহলে v সমান f/2। তাহলে এক্ষেত্রে ওই প্রতিবিম্ব দূরত্ব হবে f/2, মানে এইটা 3 নম্বর অপশনটা সঠিক। নেক্সট, সেভিং গ্লাস বলতে আমরা দাড়ি কাটার সময় যে ধরনের মিরর ইউজ করি সেটার সম্পর্কে জানতে চাইছে, ওটা হবে কনকেভ মিরর। ওই বড় করে দেখার জন্য এটা ব্যবহার করা হয়, দাঁতের ডাক্তাররাও ব্যবহার করে, এই একই জিনিস, কনকেভ মিরর থাকে ওখানে। নেক্সট, এরপরে প্রথমে গেল প্রতিফলনের, আলোর যে প্রতিফলন বিভিন্ন তলে, অর্থাৎ এখানে কার্ভ সারফেসের প্রতিফলনটাই মেনলি আছে। প্লেন মিররের প্রতিফলন খুব ইজি থাকে বলে ওগুলো থেকে এই জায়গাতে কোশ্চেন কম থাকে। এখানে ওই জন্য কার্ভ সারফেস থেকে প্রতিফলনের ক্ষেত্রে যে সমীকরণ থাকে সেই সমীকরণ থেকে কয়েকটা প্রবলেম কি হতে পারে দেখলাম। এরপরে আছে প্রতিসরণ সংক্রান্ত কিছু সমস্যা। প্রতিসরণ মানে এখানে প্রতিসরাঙ্কের ব্যাপার থাকবে, আলোর বেগ থাকবে। দেখে নি কি আছে, 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট এবং 2 মিলিমিটার বেধযুক্ত কোনো কাঁচের স্ল্যাবের মধ্য দিয়ে আলোক রশ্মি যেতে কত সময় লাগবে। তার মানে একটা বেশ মোটা স্ল্যাব আছে, মোটা স্ল্যাব, তাহলে আলো এর মধ্য দিয়ে পাস করছে, তো এই মাধ্যমে যেতে কত সময় লাগবে। এর থিকনেস দেওয়া আছে 2 mm, গ্লাস স্ল্যাব একটা দেওয়া আছে, এটা যেতে কত সময় লাগবে টিটা বের করতে হবে। টি সমান কত, লাইটটা এখানে দিয়ে পাস করবে যখন, টি সমান কত হবে। তাহলে আমাদের এই মাধ্যমে আলোর বেগটা জানলে কাজটা সহজেই হয়ে যাবে। তাহলে আমরা টাইম সমান এই বেগ ডিভাইডেড বাই আলোর বেগ করে দিলে পেয়ে যাব সময়টা কত আছে। তাহলে আমরা প্রতিসরাঙ্কের সঙ্গে এই মাধ্যমের যে প্রতিসরাঙ্ক মিউ, এই মাধ্যমে আলোর বেগ হচ্ছে ভি, আর শূন্য মাধ্যমে আলোর বেগ সি, এদের মধ্যে একটা সম্পর্ক জানি। সম্পর্কটা হচ্ছে মিউ সমান c/v। মিউটা কি, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক, অর্থাৎ শূন্য মাধ্যমের সাপেক্ষে এই মাধ্যমের প্রতিসরাঙ্ক, যেটাকে আমরা কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বলে থাকি, সেটা সমান কত দেওয়া আছে 1.5 সমান এখানে সি শূন্য মাধ্যমে আলোর বেগ 3 × 10⁸ ডিভাইডেড বাই ভি। ভিটা হচ্ছে এই যে কাঁচের মধ্যে আলোর বেগ, তাহলে ভি সমান 3 × 10⁸ ডিভাইডেড বাই 1.5 সমান 2 × 10⁸। এইটা তাহলে এই কাঁচের মধ্যে আলোর বেগ হচ্ছে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে মিটার পার সেকেন্ড।
তাহলে এই কাঁচের স্ল্যাবটার মধ্যে দিয়ে আলো যেতে কত সময় লাগবে, আলোটা তো বেরিয়ে যাবে, বেরিয়ে যেতে কত সময় লাগবে। তাহলে টি সমান দূরত্ব ডি বাই ভি। ডি বলতে এখানে 2 মিলিমিটার, তাহলে 2 মিলিমিটার মানে এটাকে আমরা যদি মিটারে করি 2 ইন্টু 10⁻³ এইটা ডিভাইডেড বাই ভি বলতে এখানে 2 ইন্টু 10⁸। তাহলে কত হবে এটা, এটা করলে আসবে 10⁻8 10⁻11 এত সেকেন্ড। তার মানে এখানে 3 নম্বর অপশানটি কারেক্ট, 3 নম্বর। নেক্সট, তাহলে এটা গেল পরম প্রতিসরাঙ্ক সম্পর্কিত একটা প্রবলেম, পরম প্রতিসরাঙ্ক। তাহলে শূন্য মাধ্যমের আলোর বেগের সঙ্গে এই যে কোনো মাধ্যমের আলোর বেগের যে অনুপাত, সেটাকে আমরা মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক হিসাবে ধরে থাকি। এরপরে একটা প্রবলেম আছে, দেখো কাঁচ ও জলের পরম প্রতিসরাঙ্ক দেওয়া আছে, জলের সাপেক্ষে কাঁচের সংকট কোণ। তাহলে এখানে আপেক্ষিক প্রতিসরাঙ্কের একটা ঘটনা দেখতে পাচ্ছি। তাহলে কাঁচের পরম প্রতিসরাঙ্ক মানে কাঁচ মিউ জি কার সাপেক্ষে, এয়ার এর সাপেক্ষে, এটা কত আছে 3/2। আর জলের ওয়াটারের কাঁচ এয়ার এর সাপেক্ষে কত আছে 4/3 এটা। তাহলে জল সাপেক্ষে কাঁচের সংকট কোণ কত হবে, তাহলে জল সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্কটা কত হচ্ছে প্রথমে আমাদের দেখে নিতে হবে। তাহলে প্রতিসরাঙ্ক মিউ ওয়াটার টু গ্লাস, মিউ ওয়াটার টু গ্লাস, তার মানে কত হবে মিউ গ্লাস এয়ার টু গ্লাস মিউ এয়ার টু ওয়াটার। তাহলে কত আসছে ওটা গ্লাসের ক্ষেত্রে 3/2 আর এটা হচ্ছে 4/3 সমান ওটা হবে কত মিউ ওয়াটার টু গ্লাস ইকুয়াল টু 9/8। এইটা 9/8। এখন বের করতে হবে সংকট কোণ। সংকট কোণের সঙ্গে মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের সম্পর্ক আছে। সংকট কোণ সাইন থিটা সি হলে সাইন থিটা সি সমান 1/μ ওই যেটা থাকবে রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা আপেক্ষিক প্রতিসরাঙ্ক, এখানে তাহলে ওয়াটার টু গ্লাস হবে। এটাই হচ্ছে সংকট কোণের সঙ্গে মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের সম্পর্ক। তাহলে সাইন থিটা সি সমান 1/9/8 সমান 8/9। তাহলে থিটা সি সমান কত হবে সংকট কোণ, থিটা সি সমান সাইন ইনভার্স 8/9, সাইন ইনভার্স 8/9, অর্থাৎ এখানে 4 নম্বরটি সঠিক আছে। নেক্সট, একটি প্রিজমের প্রতিসারক কোণ 60 ডিগ্রি। প্রতিসারক কোণ, প্রিজমের প্রতিসারক কোণ কোনটা, এটা যদি প্রিজম হয়, প্রিজমের প্রতিসারক কোণ বলতে এই কোণটা এ ইকুয়াল টু 60 ডিগ্রি। প্রিজমটির একটি প্রতিসারক তলে আপতিত রশ্মির ন্যূনতম চ্যুতি কোণ 90 ডিগ্রি। তাহলে আলোক রশ্মি ধরো এই তলে পড়ছে, এটা এইভাবে ওটা বেরিয়ে যাচ্ছে। তাহলে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ডেল্টা ইকুয়াল টু কত আছে 30 ডিগ্রি, ডেল্টা ইকুয়াল টু 30 ডিগ্রি। প্রিজমটির উপাদানের প্রতিসরাঙ্ক কত হবে, তাহলে প্রতিসারক কোণ অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন মিনিমাম ডেভিয়েশন যেটা আছে এটাকে অনেক সময় এরকমভাবে লেখা হয় ডেল্টা এম দিয়ে। এটার সঙ্গে আমাদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের সম্পর্কটি জানতে হবে। সম্পর্কটা এরকম ছিল, মিউ সমান সাইন এ প্লাস ডেল্টা এম বাই 2 ডিভাইডেড বাই সাইন এ বাই 2। তাহলে এখানে সাইন এর মান কত 60 প্লাস 30/2 ডিভাইডেড বাই সাইন 60/2 সমান কত দাঁড়াচ্ছে 37, 90/2 মানে
সাইন 45 ডিগ্রি, আর এটা হচ্ছে সাইন 30 ডিগ্রি। সাইন 45 মানে 1/√2, আর এটা হচ্ছে 1/2। তাহলে 2 উপরে যাবে, নিচে 2, আলটিমেট দাঁড়াচ্ছে কত? √2। √2 সমান কত? 1.4, 1.411 এরকম দাঁড়াবে। √2 যা ভ্যালু সেটাই হবে, অর্থাৎ এই ভ্যালুটা হবে 1.41, 1.41। নেক্সট, প্রদত্ত কোণটি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সঙ্গে সম্পর্কযুক্ত? কোণটি পূর্ণ প্রতিফলনের সঙ্গে সম্পর্কযুক্ত? দেখো, প্রথমে দেওয়া আছে আলোকবাহী তন্তু, অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবারে লাইট যখন পাস করে, এটা যদি অপটিক্যাল ফাইবারের কোর অংশ হয়, যখন কোনো লাইট প্রবেশ করে বারবার এভাবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের মাধ্যমে কোরের মধ্য দিয়ে পাস করে এটা, তাহলে এটা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের সঙ্গে জড়িত একটা যন্ত্র বলা যেতে পারে। আর মরীচিকা, আমরা তো জানি মরীচিকা অবশ্যই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কারণেই সৃষ্টি হয়। মরীচিকা হবে, এটা ঠিক, এটাও ঠিক। হিরে চকচক করে পূর্ণ প্রতিফলনের কারণে, অর্থাৎ সঠিক উত্তর হবে সবকটি। সবকটি ঠিক আছে এখানে, ডির উত্তর, মানে এখানে 4 নম্বর উত্তরটাই সঠিক আছে। নেক্সট, যখন কোনো আলোকরশ্মি বায়ু থেকে কাঁচ মাধ্যমে প্রবেশ করে। আচ্ছা, বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা সকলেই জানে, এটা খুব সহজ সরল প্রশ্ন। তাহলে আলোকরশ্মি, এটা ধরো কোনো গ্লাস মিডিয়াম বা কোনো সলিড মিডিয়াম অথচ ট্রান্সপারেন্ট, যার মধ্য দিয়ে আলোকরশ্মি সহজেই যেতে পারে। তাহলে আলোকরশ্মির এখানে 3টা জিনিস, যে কোনো তরঙ্গের ক্ষেত্রে 3টে জিনিস থাকে। একটা হচ্ছে ভেলোসিটি, একটা তরঙ্গ দৈর্ঘ্য, আর একটা থাকে কম্পাঙ্ক। সেটাকে অনেক সময় এফ বা এন চিহ্ন দিয়ে আমরা সূচিত করি, অনেক সময় নিউ চিহ্ন দিয়েও লেখা হয়। তা 3টা জিনিস, এটা হচ্ছে বেগ, এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, আর এটা হচ্ছে কম্পাঙ্ক। 3টা জিনিস থাকে। তাহলে এই আলোটা যখন এর মধ্যে প্রবেশ করে, তখন এখানে এসে এই 3টা জিনিসের কোনটার পরিবর্তন হয়? এখানে বেগ যেটা থাকে, এই মাধ্যমে যে বেগটা কমে যায়, ঘন মাধ্যমে এলে বেগ ডিক্রিজ করবে। আর তরঙ্গ দৈর্ঘ্য, আমরা সম্পর্কটা জানি ভি সমান এফ ইন্টু ল্যামডা। তাহলে বেগ ডিক্রিজ করে, কিন্তু কম্পাঙ্কের কোনো পরিবর্তন হবে না, এফটা এফই থাকবে। তাহলে এটা যদি কমে যায়, তাহলে সঙ্গে সঙ্গে প্রপোর্শনাল ওয়েটে ল্যামডাটাও ডিক্রিজ করে যাবে। তাহলে এক্ষেত্রে ল্যামডাও ডিক্রিজ করবে, কমে যাবে। তাহলে যখন আলোকরশ্মি কোনো লঘু মাধ্যম, মানে আলোর বিচারে লঘু মাধ্যম, এখানে কাঁচ আলোর বিচারে লঘু মাধ্যম হিসেবে কাজ করবে। তো তাহলে লঘু মাধ্যম, এটা লঘু মাধ্যম ছিল প্রথমটা, এটা লঘু মাধ্যম, আর এটা হচ্ছে অপটিক্যালি ডেন্সার মিডিয়াম, ঘন মাধ্যম। তাহলে লঘু মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে প্রবেশ করে, আলো যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে, তখন এর কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না, কেবল বেগ আর তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন হয়, দুটোই কমে যাবে। তাহলে দেখো, আলোকরশ্মি বায়ু থেকে কাঁচ মাধ্যমে প্রবেশ করছে, তাহলে গতিবেগ ও কম্পাঙ্ক দুটোরই পরিবর্তন হবে না, এটা হবে না। কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন হয় না, কম্পাঙ্কের হবে না। তরঙ্গ দৈর্ঘ্য গতিবেগের পরিবর্তন হয়, হ্যাঁ, শুধুমাত্র কম্পাঙ্কের পরিবর্তন হয়। তাহলে এক্ষেত্রে 3 নম্বর অপশানটি সঠিক হবে, তরঙ্গ দৈর্ঘ্য গতিবেগের পরিবর্তন হয়। তাহলে ভি আর ল্যামডার পরিবর্তন হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ভির পরিবর্তন হচ্ছে আর ল্যামডার পরিবর্তন হচ্ছে, কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না। আর প্রতিফলনের ক্ষেত্রে এই প্রসঙ্গে বলে রাখি, আলোকরশ্মি যখন প্রতিফলন হয়, সেটা প্লেন মিরার হতে পারে, এটা কোনো প্লেন মিরারে হতে পারে, আলোকরশ্মি গিয়ে পড়ে আবার ফিরে এলো। তো এক্ষেত্রে তাহলে ভি, এটা যে যাচ্ছে ভি ল্যামডা এফ, পরে ভি ল্যামডা এফ, এগুলো কোনোটারই কোনো পরিবর্তন হবে না, সব সেম থাকবে। তাহলে প্রতিফলনের সময় কোনো চেঞ্জ হয় না, কিন্তু প্রতিসরণের সময় লঘু থেকে ঘনাতে গেলে এই ভি আর ল্যামডা কমে যাবে,
আর যদি ঘন থেকে লঘুতে আসে তাহলে সেটা বেড়ে যাবে, কম্পাঙ্কের কোনো পরিবর্তন হবে না। নেক্সট, আলোর তরঙ্গদৈর্ঘ্য বায়ুতে ৭২০০ আর্মস্ট্রং হলে কাঁচে কত হবে? বেশ, আমরা একটু আগে দেখলাম একটা সম্পর্ক আছে মিউ সমান সি বাই ভি, মিউ সমান সি বাই ভি। সিটা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ বা বায়ু মাধ্যমে আলোর বেগ, ভিটা হচ্ছে ওই কাঁচ মাধ্যমে আলোর বেগ। এটা হচ্ছে কাঁচের প্রতিসরাঙ্ক, ওই যে মিউ লিখেছি, মিউটা হচ্ছে কাঁচের প্রতিসরাঙ্ক। এটা সমান সি সমান হয় কি নিউ ল্যামডা বা এন ল্যামডা, যা ইচ্ছা লিখতে পারো, ল্যামডা এটা কোথায় এয়ারে, আর এটা নিউ ইন্টু ল্যামডা এটা গ্লাস। তো এই যে কম্পাঙ্ক আমি বললাম প্রতিসরণের সময় কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না, তাহলে দুটো ক্ষেত্রে বায়ু থেকে যখন কাঁচে আলোটা প্রবেশ করেছে দুটি ক্ষেত্রেই কম্পাঙ্ক একই থাকবে, তাহলে কম্পাঙ্কটা কেটে গেল, তাহলে থাকছে কিটা ল্যামডা এয়ার বাই ল্যামডা গ্লাস, এইটা মিউ সমান। তা মিউর মান বসিয়ে দিই 1.5 ইকুয়াল টু ল্যামডা এয়ার কত দেওয়া আছে বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য 7200, তাহলে আমাকে বের করতে হবে ল্যামডা গ্লাস বা ল্যামডা গ্লাস ইকুয়াল টু 7200 বাই 1.5। তাহলে এটা যদি করি 7200 আর একটা শূন্য দিয়ে দিই নিচে 15, এটা তাহলে এটা কাটবে, আচ্ছা একটু কাটাকুটি করে নিচ্ছি, 5 দিলে 3, 5 কে 5 2 4 4 0 0, তাহলে 3 4 12 8 0 0 4 8 0 0 4 8 0 0 এত আর্মস্ট্রং হবে 4 8 0 0, মানে এখানে 3 নম্বর অপশনটি সঠিক আছে, 3 নম্বর 4 8 0 0। নেক্সট, 60 ডিগ্রি কোণের একটি প্রিজমের ন্যূনতম চ্যুতির অবস্থানে একটি আলোকরশ্মি আপতিত হলো, প্রিজমের প্রথম পৃষ্ঠে প্রতিসরণ কোণ, এটা বের করতে হবে। বেশ ভালো প্রশ্ন, এগুলোতে কোনো বিশেষ ডেটা বসাতে হবে না, বড় কোনো সূত্রও নেই। তাহলে এটা দেওয়া আছে 60 ডিগ্রি, যেটাকে আমরা এ কোণ বলি, এ ইকুয়াল টু 60 ডিগ্রি। প্রিজমটা ন্যূনতম চ্যুতির অবস্থানে আছে, একটি আলোকরশ্মি আপতিত হলো, আলোকরশ্মি একটা প্রিজমে আপতিত হয়েছে, এইভাবে গেছে, এইভাবে বেরিয়ে গেছে। প্রিজমের প্রথম পৃষ্ঠে অর্থাৎ আপতন পৃষ্ঠে প্রতিসরণ কোণ, তাহলে এখানে আলোকটা এইভাবে গেছে, তাহলে আপতন কোণ এটা আই, এইটা হচ্ছে এটা R1, আর এইখানে যে প্রতিসরণ কোণ হয় সেটা হচ্ছে R2, এটা আমরা জানি। আচ্ছা, এখানে আরও শর্ত কি জানি, এগুলো আমরা সব মাধ্যমিক লেভেলে প্রমাণ করেছি। এ সমান R1 প্লাস R2 হয়, এ সমান প্রিজমের এই কোণটার সঙ্গে এই কোণটার এই কোণটার সমষ্টির সঙ্গে ম্যাচ করে যায়, এটা। আবার প্রিজম যখন ন্যূনতম চ্যুতির অবস্থানে থাকে তখন এইরকম শর্ত আছে I1 সমান I2, এটা হচ্ছে I1 আর এই কোণটা হচ্ছে I2, তাহলে I1 সমান I2 হয় এবং R1 সমান R2 হয়, এটা আমরা জানি ন্যূনতম চ্যুতির শর্ত, এটা এটা আর এটা। তাহলে এখানে এই শর্তটা লাগবে না, লাগবে কোনটা, এইটা লাগবে। তাহলে আমি বসিয়ে দিই এ সমান, তাহলে আমাকে বের করতে হবে R1 এর ভ্যালুটা, তাহলে R2 সমান R1 বসিয়ে দিই, তাহলে R1 প্লাস R1 সমান 2R1, তাহলে R1 সমান কত হবে A বাই 2 সমান এর ভ্যালু কত দেওয়া আছে 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি আর এটা 2 সমান কত হবে 30 ডিগ্রি, এটা তাহলে 2 নম্বর অপশনটি সঠিক আছে, এটা 30 ডিগ্রি হবে। এই অঙ্কটা আপাত দৃষ্টিতে দেখলে একটু প্রত্যেকে কনফিউজড হবে, কিন্তু অঙ্কটার ভিতরে কিছুই নেই, খুব ইজি অঙ্ক, এইটা শুধু একটু মাথায় রাখলেই হয়ে যাবে। এ সমান R1 প্লাস R2, আর এই যে ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে R1 সমান R2। একটি মাধ্যমের সংকট কোণ 60 ডিগ্রি,
সংকট কোণকে থিটা সি দিয়ে আমরা লিখি, থিটা সি ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে মাধ্যমের প্রতিসরাঙ্ক কত হবে? তাহলে প্রতিসরাঙ্কের সঙ্গে সংকট কোণের সম্পর্ক 1 বাই এটা হয় সাইন থিটা সি সমান 1 বাই সাইন 60 ডিগ্রি সমান সাইন 60-র ভ্যালু কত হয়? √3/2। তাহলে 2 উপরে যাবে, 2/√3 হবে। এখানে 2 নম্বর অপশানটি সঠিক আছে। একটি আলোকরশ্মি স্বচ্ছ ধাতুর একটি স্ল্যাবের উপর আপতিত হয়ে পৃষ্ঠ থেকে আংশিকভাবে প্রতিফলিত ও স্ল্যাবের মধ্য দিয়ে আংশিকভাবে প্রতিসৃত হয়। ছবিটা একটু আঁকলে বিষয়টা পরিষ্কার বোঝা যাবে। তাহলে আলোকরশ্মি আপতিত হলো, কিছুটা অংশ প্রতিফলিত হয়েছে আর কিছুটা প্রতিসৃত হয়ে গেছে, এদিকে গেছে, এটা প্রতিসৃত রশ্মি। স্ল্যাবের মধ্যে আংশিকভাবে প্রতিসৃত হয়। প্রতিফলিত ও প্রতিসৃত রশ্মিগুলি পরস্পরের সঙ্গে লম্ব থাকে। তার মানে এই কোণটা, এইটা এটা এটা 90 ডিগ্রি কোণ, এটা 90 ডিগ্রি। স্ল্যাবে আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে আই কোণ তৈরি করে, এইটা হচ্ছে আই কোণ। তাহলে স্ল্যাবের প্রতিসরাঙ্ক মিউ কত হবে? তাহলে এটা যদি আই কোণ হয় তাহলে এ কোণটা এটা নিশ্চিত আই হবে, আর এই কোণটা হচ্ছে প্রতিসরণ কোণ আর হবে। তাহলে দেখো এই পুরো কোণটা, এই পুরো কোণটা এইখান থেকে এইটা পুরোটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এইখান থেকে এটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। তাহলে এই কোণটা আর এই কোণটা উপরেরটা মানে আই আর আর মিলে হবে 90 ডিগ্রি। তার মানে আমি এদিকে যদি লিখি আই প্লাস 90 ডিগ্রি প্লাস আর ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আই প্লাস আর সমান 90 ডিগ্রি এটা। তাহলে এখানে আছে এয়ার ধাতুর একটি স্ল্যাবের উপর আপতিত হয়ে, এটা ধাতব প্লেট, এটা ধাতুর, এটা প্লেট, এইভাবে আছে ধাতব প্লেট। তাহলে এটা এয়ার আর এটা মেটাল সারফেস। তাহলে এই মেটাল সারফেসের যে প্রতিসরাঙ্ক এয়ারের সাপেক্ষে মিউ সমান কি হয়? সাইন আই বাই সাইন আর সমান সাইন আই সাইন আর সমান সাইন 90 ডিগ্রি মাইনাস আই সমান কত হবে? সাইন আই আর সাইন 90 মাইনাস আই ইকুয়াল টু কস আই সমান এটা হবে ট্যান আই। তার মানে 1 নম্বর অপশানটা মিউর মান হবে ট্যান আইর সঙ্গে সমান। দেখি পরে কি আছে। এরপরে যেটা আছে এখানে বিচ্ছুরণের ব্যাপার সংক্রান্ত আছে, মানে এটা আলোর বিচ্ছুরণ যে ঘটনাগুলো আছে যে চ্যাপ্টারের অন্তর্গত সেইখান থেকেই এই এমসিকিউটি দেওয়া আছে। একগুচ্ছ সমান্তরাল সাদা আলোকরশ্মি প্রিজমের একটি তলে আপতিত হলো। একটা প্রিজম আছে, এখানে সাদা আলোকরশ্মি আপতিত হয়েছে, সাদা আলোকরশ্মি অন্য তল থেকে আমি এভাবে দিই, তাহলে অন্য তল থেকে এরা নির্গত হবে। নির্গত হওয়ার সময় আলোতে ঘটবে কি ঘটবে? তাহলে সাদা আলো মানেই তো এখানে অবশ্যই আলোর বিচ্ছুরণ ঘটবে এইভাবে। আর কি থাকে? এই আলোটা এরকম সোজা যাওয়ার কথা ছিল, তাহলে দেখো এখানে বিভিন্ন রেগুলো বিভিন্ন অ্যাঙ্গেল করে এরা বেঁকে গেছে। তাহলে এক্ষেত্রে ডেভিয়েশনের একটা ব্যাপার থাকবে, প্লাস পরস্পর থেকে এরা আলাদা হয়ে যাবে। তাহলে দুটো ঘটনাই এখানে থাকবে। তাহলে সাদা আলো বলে এরা এভাবে বিচ্ছুরিত হচ্ছে, আর ডেভিয়েশন তো প্রিজম থাকলেই একটা ডেভিয়েশনের ঘটনা থাকবে।
তাহলে নির্গত আলোতে কি ঘটবে? কৌণিক চ্যুতি আর বিচ্ছুরণ নয়, না এটা নয়। তাহলে বিচ্ছুরণ ও কৌণিক চ্যুতি উভয়ই, তাহলে এটা দুটোই হবে। 3 নম্বর অপশানটি সঠিক আছে। বিচ্ছুরণ ও কৌণিক চ্যুতি উভয়ই ঘটবে, এখানে দুটো ঘটনাই ঘটছে, অর্থাৎ সির অপশানটা কারেক্ট আছে, 3 নম্বর অপশান কারেক্ট। প্রিজমের বিচ্ছুরণ ক্ষমতা, ডিসপারসিভ পাওয়ার, বিচ্ছুরণ ক্ষমতা ইংরেজিতে ডিসপারসিভ পাওয়ার বলে থাকি। ডিসপারসিভ পাওয়ার শান্ত ওমেগা চিহ্ন দিয়ে লেখা হয় বিচ্ছুরণ ক্ষমতাকে। এটা সমান ওই মার্জিনাল রে দুটো থাকে, এখানে মার্জিনাল রে বলতে এখানে দুটো রের কথা বলেছে, ব্লু আর রেড। অর্থাৎ এই যে প্রিজমের মধ্য দিয়ে আলোকরশ্মি যাওয়ার সময় এটা সাদা আলো যদি পাঠাই, ওরা তো 7টা কালারে ভেঙে যায় এভাবে। তাহলে সব থেকে এখানে থাকছে ডেভিয়েশনের দিক থেকে দেখলে, ডেভিয়েশন যদি বিচার করি তাহলে ডেভিয়েশন হচ্ছে এইটা, এটা এটা হচ্ছে ভায়োলেট থাকে, আর সব থেকে কাছের দিকে রেড থাকে। এবারে কোনো ক্ষেত্রে কোনো স্পেকট্রামের ক্ষেত্রে সেটা ভায়োলেট না হয়ে কখনো ব্লু থাকতে পারে মার্জিনাল কালার হিসাবে, এদিকে রেড থাকতে পারে। সেটা তোমাকে প্রবলেমে যা বলা থাকবে সেটাকে ধরে নিতে হবে। আর এটাকে আমরা তখন ডেল্টা ভি, আর এই অ্যাঙ্গেলটাকে আমরা ডেল্টা আর বলি, এটাকে ডেল্টা ভি। তাহলে এখানে কিন্তু প্রবলেমে সেখানে ভায়োলেট কালার মার্জিনাল নেই, ব্লু আছে, মানে ভায়োলেটের পর এখানে ব্লু থাকে, তাহলে ব্লু আর রেডকে মার্জিনাল কালার হিসাবে ধরতে বলেছে। তাহলে এমনিতে যেটা যদি ভায়োলেট আর রেড থাকে সেক্ষেত্রে ওমেগা সমান লেখা হয় ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর বাই ডেল্টা, এটা লেখা হয়। তাহলে এক্ষেত্রে আমরা লিখব ওমেগা ইকুয়াল টু ডেল্টা বি ব্লু মাইনাস ডেল্টা আর বাই ডেল্টা। তাহলে ডেল্টা বি মানে এখানে ব্লু কালারের জন্য যে ডেভিয়েশন আসছে, আর ডেল্টা আর মানে তাহলে রেড কালারের জন্য ডেভিয়েশন, আর ডেল্টা হচ্ছে এদের মধ্যবর্তী বর্ণের জন্য যে ডেভিয়েশনটা থাকে। মধ্যবর্তী বর্ণ এখানে কি ধরতে হবে আমি সেটা বলছি। এটা সমান, এটাকে আবার এরকম লিখে, কারণ ডেল্টা ইকুয়াল টু মিউ মাইনাস 1 ইন্টু এ এটা হয়। তো সেই রুল লাগিয়ে দিলে এটা দাঁড়াবে মিউ বি মাইনাস মিউ আর বাই এটা হবে মিউ মাইনাস 1। মিউ বিটা কি? ব্লু কালারের জন্য মাধ্যমের ওই যে প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক, আর মিউ আরটা কি? রেড কালারের জন্য এই প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক। মিউটা কি? এদের মধ্যবর্তী বর্ণ, সাধারণত ইয়োলোকে মধ্যবর্তী বর্ণ এক্ষেত্রে ধরা হয়। তবে ওরা বের করার নিয়ম কি? তুমি এই যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সগুলো দেওয়া আছে, এই যে মিউটার মান কি করে পাবে? এই দুটো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সকে যোগ করে 2 দিয়ে ভাগ করবে, দিলেই গড় প্রতিসরাঙ্ক বেরিয়ে আসবে। তাহলে এটা হবে 1.6 মাইনাস 1.4 ডিভাইডেড বাই, এটা অ্যাড করে 2 দিয়ে ডিভাইড করলে হবে 1.5, মানে গড় প্রতিসরাঙ্ক যেটা মাইনাস 1। তাহলে এটা হবে 0.2 ডিভাইডেড বাই এটা হবে 0.5, মানে 2/5। 2/5 মানে এটা হবে 0.4। 2/5 মানে ওটা হচ্ছে 0.4। তাহলে প্রথম উত্তরটাই ঠিক আছে। নেক্সট, আকাশের রং নীল বর্ণের কারণ। এটা কিসের জন্য হয়? স্ক্যাটারিং অফ লাইট, মানে আলোর বিক্ষেপণের জন্য। যার সঙ্গে আমাদের ইন্ডিয়ান সায়েন্টিস্ট সিভি রমনের নাম জড়িত আছে, বিক্ষেপণ। এটার সঙ্গে ওই তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক আছে, র্যালের সূত্র আছে, এগুলো সকলেই আমরা জানি। তো সেটা তাহলে বিক্ষেপণ ব্যাপার আছে। আচ্ছা, নেক্সট, তাহলে এটা হলো এটা।
যে দুটি আলোর কৌণিক বিচ্ছুরণ সর্বাধিক, যে দুটি আলোর কৌণিক বিচ্ছুরণ সর্বাধিক, এখানে যা দেওয়া আছে তার ভিত্তিতে বলতে হবে। তাহলে আমি বললাম বেগুনি আর লাল হয়, যে দুটি আলোর মধ্যে কৌণিক বিচ্ছুরণটা সর্বাধিক তা হলো, তো বেগুনি আর লাল হয়, কিন্তু এখানে বেগুনি নেই, বেগুনির পরে যে কালার আছে তাহলে সেটা দিয়ে ম্যাচ করাতে হবে, মানে লাল ও নীল হবে, মানে দুইয়ের অপশানটি সঠিক আছে, লাল ও নীল। নেক্সট হাইড্রোজেন বর্ণালী, এখানে স্পেকট্রামের ব্যাপার আছে সিলেবাসে। হাইড্রোজেন বর্ণালী, হাইড্রোজেন বর্ণালী এটা রেখা বর্ণালী তো অবশ্যই রেখা বর্ণালী, কিন্তু হাইড্রোজেন বর্ণালী এবারে এমিশন স্পেক্ট্রা না অ্যাবজর্পশন স্পেক্ট্রা, এটা নিয়ে যদি বলা যায় এটা দু ধরনেরই হতে পারে। রেখা বর্ণালী কিন্তু সেটা নিঃসরণ বর্ণালীও হয়, শোষণ বর্ণালীও হয়। যদি ইলেকট্রন উত্তেজিত অবস্থা থেকে ভূমিস্তরে আসে সেক্ষেত্রে নিঃসরণ বর্ণালী পাওয়া যায়, আবার যদি উল্টাটা হয় ভূমিস্তর থেকে অন্য কোনো স্তরে সংক্রমিত হয় সেক্ষেত্রে শোষণ বর্ণালী হয়। তাহলে এটা শোষণ বর্ণালী আর নিঃসরণ বর্ণালী দুটোই সম্ভব, কিন্তু রেখা বর্ণালী হবে। তাহলে প্রথমে যে অপশান দেওয়া আছে পটি, তাহলে পটি হবে না, নিরবিচ্ছিন্ন এটা নয়, পটি নয়, তাহলে রেখাই হবে। এটা শোষণও হতে পারে আবার নিঃসরণ বর্ণালীও হতে পারে। তাই এটা বোথ আর পসিবল যেহেতু, তো এখানে তো অপশান কোনো নেই, তো এই যে অপশানটা আছে এটাই ঠিক, রেখা বর্ণালী দিয়ে একটাই অপশান আছে আর ওটা শোষণ বর্ণালী আছে। ঠিক আছে, তাহলে আলোর প্রথমের যে অংশগুলো আছে সেটার আলোচনা এই পর্যন্তই। ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যারা সাবস্ক্রাইব করেছো তারা লাইক শেয়ার করতে ভুলবে না।